আচ্ছা, সিম্পল মানে হচ্ছে সরল, আর কমপ্লেক্স মানে হচ্ছে জটিল। বুঝছো, জটিল। আর আমরা যদি বলি কম্পাউন্ড, কম্পাউন্ড মানে হচ্ছে যৌগিক। বুঝছো, যৌগিক। তো এখন কথা হলো, আমরা খুব অল্প সময়ের মধ্যে সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ডকে একটু বোঝার ট্রাই করব, একটু বোঝার চেষ্টা করব। তো বিষয়টা হলো, আমি তোমাকে জাস্ট একটু একটা কথা বলে নিই যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের আমরা কি বুঝতে চলেছি, বাক্যটা কেমন। আচ্ছা, তার আগে তোমাদের একটু ভার্ব সম্পর্কে বুঝতে হবে, কোনটা ফাইনাইট ভার্ব, কোনটা নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, তো ফাইনাইট মানে কি বলতো? ফাইনাইট, ফাইনাইট ভার্ব। আচ্ছা, ফাইনাইট শব্দের অর্থ কি মোহনা, বলো তো? ফাইনাইট মানে কি? কি কি বললে? অটো নাকি? অসীম ধারা কেন? তুমি ফাইনাইট মানে কি সেটা আমাকে বলো। আচ্ছা, ও আচ্ছা, বুঝতে পারিছি। তুমি ফাইনাইট মানে হচ্ছে তুমি ওই যে ওই অসীম, অসীম সংখ্যক চিন্তা করছো, তাই তো? না না, ফাইনাইট মানে আমি তোমাকে বলি, ইংলিশে ফাইনাইট ভার্ব মানে ওইটা না, অসীম ধারা টারা কিছু না। ফাইনাইট ভার্ব মানে হলো সমাপিকা ক্রিয়া, সমাপিকা, সমাপিকা ক্রিয়া। তো এখন তোমরা কি সমাপিকা ক্রিয়া চেনো কিনা বলো তো? এই মোহনা, নিশা, তোমরা কি সমাপিকা ক্রিয়া চেনো? আচ্ছা, মোহনা কি চেনো সমাপিকা ক্রিয়া? চেনো না? আচ্ছা, সমাপিকা ক্রিয়া হলো যেই ক্রিয়া দ্বারা তোমার বাক্যটা সম্পূর্ণ ফুলফিল হয়ে যাবে, বাক্যের মূল মনের ভাবটা সম্পূর্ণ ফুলফিল হয়ে যাবে। আমি যদি বলি আমি ফুটবল খেলি, আচ্ছা, এই একটা কথা বললাম, আমি সেম আরেকটা বাক্য বলবো, আমি ফুটবল খেলে। আচ্ছা, তো এখন আমি দুইটা বাক্য তোমাকে বললাম, বুঝছো মোহনা? আমি তোমাকে দুইটা বাক্য বললাম। এখন তুমি আমারে বলো দিন, এই দুইটা বাক্যের মধ্যে আমার সমস্যাটা কোথায়? মানে এই দুইটা বাক্য কি সেম? এই যে আমি তোমাকে বললাম যে আমি ফুটবল খেলি আর আমি ফুটবল খেলে, তো এই দুইটা জিনিস কি সেম কিনা বলো তো? কোনটা তোমার মনের ভাবকে প্রকাশ করতে পারছে আর কোনটা তোমার মনের ভাবকে প্রকাশ করতে পারছে না, বলো? পাই। আচ্ছা, আর এই নিচেরটাই পাই না, বিকজ কি, এই যে ভার্বটা, এই ভার্বটা কিন্তু অসমাপিকা ক্রিয়া। কারণ এই যে খেলে, না, তুমি যদি বলো আমি ফুটবল খেলে বাড়ি যাব, বাড়ি যাব, এই যে আমি বললাম না যাব, এই যে আমি বললাম যাব, এই যে যাব, এই যে এই যাব, যে ক্রিয়াটা আছে, এই যাব ক্রিয়া দ্বারা কিন্তু আমার মনের ভাবকে প্রকাশ করতে পারলো। কিন্তু এই যে আমি ফুটবল খেলে, তো এই খেলার পরে আমার মনে আরো কিছু জানার থেকে যায়, আমার আরো মনে আরো কিছু অতৃপ্ত বাসনা, কামনা থেকে যায়, যার কারণে আমি বলতে পারি যে আমি ফুটবল খেলে, এটা কোনোভাবেই তোমার মনের ভাব প্রকাশ করে না। এই যে এই ভার্ব দিয়ে, এই যে খেলে, খেলে এই ভার্ব দিয়ে তোমার মনের ভাবকে প্রকাশ করে না। যেহেতু করতে পারে না তোমার মনের ভাবকে প্রকাশ, তাই তুমি বলবে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আর সমাপিকা ক্রিয়া কোনটি? এই দেখো, সমাপিকা ক্রিয়া। তো এইটা তুমি কি বলতে পারো? ফাইনাইট ভার্ব। বুঝছো, এটাকে তুমি বলতে পারো ফাইনাইট ভার্ব। তো তোমারে আমি যদি একটা বলি, ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্য বোঝো? তোমরা ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্য এটা একটু চিনতে হবে অবশ্যই। ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্য বলো। ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্য বলো। ফ্রেজ আর ক্লজ। মোহনা, তুমি কি রেকর্ডেড ক্লাসগুলো দেখছিলে বলো তো? দেখোনি, তাই না? রেকর্ডেড ক্লাসগুলো, আমি বলছি এই যে চেঞ্জিং সেন্টেন্সের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের যে রেকর্ডেড ক্লাসগুলো, এগুলো দেখছো? হ্যাঁ, তো দেখছো? আচ্ছা, আচ্ছা, দেখো, দেখছো দেখছো, দেখো না, এইগুলা দেখতে হবে তো। তো ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্য বোঝো? আচ্ছা, ফ্রেজ কি আর ক্লজ কি? আচ্ছা, আমাকে মোহনা বলো তো, ফ্রেজ কি আর ক্লজ কি? এটা তো তোমার জানা উচিত, বলো ফ্রেজ কি আর ক্লজ কি?
এটা আমি অনেক ক্লাসে পড়াইছি, রেকর্ডেড ক্লাসগুলো দেখলে তোমার জানা উচিত যে ফ্রেজ কেয়ার ক্লজ কি। বলো না, তুমি কি জানো? না জানলে এটা অপরাধ না অবশ্যই। তুমি বলো যে ফ্রেজ কেয়ার ক্লজ কি, জানো? জানো না? আচ্ছা, নিশাত কি জানো ফ্রেজ কেয়ার ক্লজ কি? না না, সেরকম কিছু না। ফ্রেজ এবং ক্লজের মধ্যে, ফ্রেজ এবং ক্লজ তোমরা তো তাইলে তো একেবারে এই ফ্রেজ এবং ক্লজ সম্পর্কে অবগতই না। ফ্রেজ হচ্ছে, আমি তোমাকে বলি, একগুচ্ছ শব্দ, বুঝছো? এবং ক্লজও একগুচ্ছ শব্দ। কিন্তু ফ্রেজে একটা সমস্যা আছে। এই যে আমাদের ফ্রেজ, এই ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ, বুঝছো? ফ্রেজ কি? একগুচ্ছ শব্দ, একগুচ্ছ গুচ্ছ শব্দ। যেমন আমি তোমাকে কয়েকটা ফ্রেজ কথা বলি। ইন দা রুম, ইন দা রুম, এটা একটা ফ্রেজ। আচ্ছা, আমি তোমাকে বলতে পারি যে ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল, এইটা একটা ফ্রেজ। আচ্ছা, তোমাকে আমি আরো বলতে পারি যে প্লেইং ফুটবল, প্লেইং ফুটবল, এইগুলা দেখো একগুচ্ছ শব্দ না? খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করো, এইভাবে ভেঙে ভেঙে কে পড়াবে তোমারে? তো দেখো এই যে ব্যাপারটা, এই যে একগুচ্ছ যে শব্দটা, একগুচ্ছ শব্দ, এই যে একগুচ্ছ শব্দ দেখো, ইন দা রুম, ভেরি বিউটিফুল, এরপরে প্লেইং ফুটবল, এই যে একগুচ্ছ শব্দ যদি একত্রে বসে তাহলে সেটাকে আমরা নর্মালি ফ্রেজ বলতে পারি। আবার ক্লজও কি? ক্লজও একগুচ্ছ শব্দ। আচ্ছা, আমি কয়েকটা ক্লজ লিখি, তারপরে ক্লজ নিয়ে আমরা কথা বলবো। আমি আগে কয়েকটা ক্লজ লিখে নিই। যেমন আমি তোমাকে যদি বলি হি ইজ রিডিং, রিডিং এর একটা ক্লজ। আবার আমি তোমাকে যদি বলি আই নো দ্যাট হি ইজ অনেস্ট, আই নো দ্যাট হি ইজ অনেস্ট। আচ্ছা, তো আমি তোমাদেরকে তিনটা ফ্রেজ লিখলাম আর দুইটা ক্লজ লিখলাম। এখন দেখো তো, আমি তো এটা আন্দাজে মুখস্থ লিখতে পারি, বুঝছো? কিন্তু আমার তো জানতে হবে যে কোনটা ফ্রেজ কোনটা ক্লজ, এটা আমি কিভাবে বুঝবো, এটা কিভাবে চিনবো? এখানে আমি ফ্রেজ লিখছি বলে এগুলা ফ্রেজ, এখানে আমি ক্লজ লিখছি বলে এগুলা ক্লজ, বিষয়টা এমন না তো। আমার তো পরীক্ষার খাতায় বুঝতে হবে যে কোনটা ফ্রেজ আর কোনটা ক্লজ। তো আমাকে বলো তো নিশাদ, যে ফ্রেজ আমি চিনবো কি করে আর ক্লজ আমি চিনবো কি করে, বলো তো? ফ্রেজও একগুচ্ছ শব্দ, ক্লজও একগুচ্ছ শব্দ। মোহনা, তুমি কি আমার কথা খুব বুঝতে পারছো কিনা বলো তো? মোহনা, আমার কথা কি তুমি বুঝতে পারছো? তোমার কণ্ঠ শুনে আমার মনে হচ্ছে না তুমি আমার কথা বুঝছো। তুমি কি করছো এখন আমাকে বলো তো? হ্যাঁ, আমার মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে অন্য কিছু করছো। আচ্ছা, মনোযোগ দিয়ে ক্লাস দেখো, তোমার কথার মধ্যে, তোমার ভয়েসের মধ্যে কনফিডেন্স নাই। কনফিডেন্স গ্রো আপ করো, তুমি বুঝতে পারছো না, বুঝছো? মোহনা, তুমি যতই বলো আমি বুঝতে পারছি, তুমি আসলে বুঝতে পারছো না, ঠিক কিনা বলো? আচ্ছা বলো তো, ফ্রেজ কি আর ক্লজ কি, তুমি বলো আমাকে। একগুচ্ছ। আচ্ছা, আর ক্লজ? ক্লজ কি? ক্লজ কি বলো? নিশাদ, ক্লজ কি বলো? হ্যাঁ, তাইলে তোমার মনোযোগ কোথায় মোহনা? তোমার মনোযোগ কোথায় আমাকে বলো তো? এই একই জিনিস তো, দুইজনেই পড়লাম। ও বললো তুমি পারলে না কেন? মনোযোগ দিতে হবে মোহনা, মনোযোগ দিতে হবে, মনোযোগ না দিলে কিন্তু হবে না মোহনা। এখান থেকে এইচএসসি দের বাদ দিয়ে দেওয়া হয়েছে, দেখছো তোমরা?
মোহনাকে দেখছো এইচএসসি তে বাদ দিয়ে দেওয়া হয়েছে? একটা মাত্র কারণ, ওরা ক্লাসে অমনোযোগী এবং ক্লাসে পড়াশোনা করে না ঠিকঠাক। হ্যাঁ, বাদ দিছে কে মানে? কে পড়ায় ওদের? হ্যাঁ, তো কে বাদ দিছে? আমি বাদ দিছি। তো গ্রুপে দেখো নাই ওদের ক্লাস বন্ধ করা হয়ে গেছে? তো ওদের কিন্তু, ওদের পুরো ব্যাচটা কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে, ফুল ব্যাচটা ধরেই কিন্তু আমি বাদ দিয়ে দিছি। দেখবা গ্রুপে লেখা আছে যে এইচএসসির ব্যাচ একদম পুরো বন্ধ। এই হলো ব্যাপার স্যাপার, বুঝছো? তো কথা হলো যে এই পড়াশোনা ঠিকঠাক করবা তো আসো, নাইলে কিন্তু বাদ। না না, ওদের আর একদমই পড়াবো না, সত্যিই আর একদমই পড়াবো না, ওরা বাদ। সেটা ওদের ব্যাপার। সিরিয়াসনেস না থাকলে আমি তো পড়াই না, অবশ্যই আমি পড়াই। তোমাদের মধ্যে আমি দু একদিন দেখবো, দেন আমি আমার ক্যারিয়ারে ফোকাস করব। তো দেখো, তো আমি যেটা বলছিলাম যে ফ্রেজ, ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ, ক্লজও হলো একগুচ্ছ শব্দ। তো ফ্রেজ কি? ফ্রেজ একগুচ্ছ শব্দ, ক্লজও হলো একগুচ্ছ শব্দ। কিন্তু দুইটার মাঝখানে একটা তফাৎ আছে, একটা পার্থক্য আছে। সেটা হলো ফ্রেজে সাবজেক্ট থাকে না। ফ্রেজে কি থাকে না? সাবজেক্ট থাকে না। আচ্ছা, এরপরে ফ্রেজে ভার্ব থাকে না। মানে ভার্ব থাকে না বলা ভুল, ফাইনাইট ভার্ব থাকে না, বুঝছো? ভার্ব থাকে না, থাকে না। তার মানে ফ্রেজে কি কি থাকে না? ফ্রেজে সাবজেক্ট থাকে না, তার সাথে সাথে ফ্রেজে ভার্ব থাকে না। ফ্রেজে সাবজেক্ট থাকে না, আর তার সাথে সাথে ফ্রেজে কি থাকে না বলতো? ভার্ব থাকে না। এই দুইটা জিনিস আমাদের ফ্রেজের মধ্যে থাকে না। কিন্তু ক্লজের মধ্যে দেখো আমাদের সাবজেক্টও থাকে, সাবজেক্টও থাকে, তার সাথে সাথে আমাদের ভার্বও থাকে। তো ফ্রেজের মধ্যে আমাদের সাবজেক্টও থাকে, তার সাথে সাথে ভার্বও থাকে। যেমন আমি যদি বলি ইন দা রুম, এই যে ইন দা রুম এর মধ্যে দেখো আমাদের কিন্তু সাবজেক্টও নাই, ভার্বও নাই। এবার এই যে বলো। ফ্রেজে সাবজেক্টও থাকে না, ভার্বও থাকে না। আমি তো সেন্টেন্সের কথা বলি নাই, ফ্রেজ কি কোনো সেন্টেন্স? আমি কি একবারও বলছি যে ফ্রেজ কোনো সেন্টেন্স? হ্যাঁ, হ্যাঁ, তো একগুচ্ছ শব্দ, তো আমি কি কখনো বলছি যে এটা সেন্টেন্স? একগুচ্ছ শব্দ হইলেই কি সেটা সেন্টেন্স হয়? এই বাক্য কাকে বলে দেখি? মোহনা বলো তো, বাক্য কাকে বলে? হইলো না, হইলো না, তুমি তো ছোটবেলায় বাক্য সংজ্ঞায় ফাঁকি দিয়ে আইছো। বাক্য কাকে বলে? এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে মনের ভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে বাক্য বলে। ওটা কি? ওটা তুমিও ক্লাস টু তে পড়েছো, আমিও ক্লাস টু তেই পড়েছি। তো এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে মনের ভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে বাক্য বলে। তো বাক্যের গুণ থাকে তিনটা, একটা বাক্য হইতে গেলে তার গুণ থাকা লাগে তিনটা। একটা হলো আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, একটা হলো আসক্তি, আর একটা হলো যোগ্যতা, বুঝছো? তো একটা বাক্যে তিনটা গুণ থাকা লাগে, আকাঙ্ক্ষা, আসক্তি আর যোগ্যতা। এই তিনটা গুণ যদি কোনো বাক্যে না থাকে তাইলে ওইটাকে তুমি বাক্য বলতেই পারবা না। তো আকাঙ্ক্ষা জিনিসটা কি আমি বলি, যেমন আমি তোমাকে বললাম যে তুমি তুমি ভাত খেয়ে, আমি তোমাকে বললাম যে তুমি ভাত খেয়ে আমার কি মনের ভাব প্রকাশ হয়েছে? আমার তো আরো কিছু জানতে মন চাচ্ছে যে তুমি ভাত খেয়ে কি, আমার জানতে মন চাচ্ছে। তো এইটা বাক্য না, এই বাক্যে আকাঙ্ক্ষার অভাব আছে। আচ্ছা, আমি তোমাকে বললাম যে আসক্তি, আসক্তি কি? আসক্তি মানে হলো সুবিন্যস্ত পদ, আম, সুবিন্যস্ত পদ। যেমন আমি তোমাকে বললাম যে সে না না ভাত খায় সে। তো এই বাক্যে দেখো যে কোনো পদ ঠিকঠাক ভাবে সাজানো নাই, এখানে হয়তো সে ভাত খায়, তাই সঠিকভাবে সাজানো নেই। যার কারণে তুমি বলতে পারো যে এই বাক্যটা, এই একগুচ্ছ শব্দও বাক্য গঠন করতে পারি নাই, এখানে আসক্তির অভাব আছে। এরপরে যদি বলি যোগ্যতা, যেমন আমি তোমাকে বললাম যে গরু গাছে ওঠে, গরু
গরু গাছে ওঠে, তো গরু কি আসলে গাছে ওঠে? ওঠে না। মাছ আকাশে ওড়ে, আসলে কি ওড়ে? ওড়ে না। তাইলে ওই বাক্যগুলোর যোগ্যতার অভাব। তো একগুচ্ছ শব্দ থাকলেই বাক্য হবে এরকম কোনো কথা নাই। বুঝছো? তো কথা হলো, ফ্রেজ হইলো একগুচ্ছ শব্দ। আবারও রিক্যাপ করি, ফ্রেজ হইলো একগুচ্ছ শব্দ যেই শব্দ গুচ্ছের মধ্যে কোনো সাবজেক্ট এবং ভার্ব থাকবে না। যেমন আমি তোমাকে বললাম যে ইন দা রুম, এই ইন দা রুমের মধ্যে কোনো সাবজেক্টও নাই, কোনো ভার্বও নাই। ভেরি বিউটিফুল, এখানেও কোনো অবজেক্ট সাবজেক্টও নাই এবং ভার্বও নাই। এই যে প্লেইং ফুটবল, এখানে কোনো অবজেক্ট, এখানে কোনো সাবজেক্টও নাই এবং ভার্বও নাই। বাট আমি যখন বলছি ক্লজের ক্ষেত্রে যে সাবজেক্ট দেখো হি, এবং দেখো ইজ একটা ভার্ব, আবার দেখো আই নো একটা ভার্ব। বুঝছো? আবার দেখো যে আমি যেই কথাটা তোমারে বললাম যে সাবজেক্ট এবং ভার্ব দুইটাই থাকে কার মধ্যে? ক্লজের মধ্যে। সাবজেক্ট এবং ভার্ব দুইটাই থাকে কিসের মধ্যে? ক্লজের মধ্যে। আচ্ছা বলো তো, কি বলবো তোমরা? তোমাদের কথা মনে হয় আছে অনেক, বলো। কোনটা বুঝো নাই বলো? কে বোঝো নাই? আচ্ছা, নিশাদ বোঝো নাই, মোহনাও বোঝো নাই। মোহনা তুমি কোন, আচ্ছা ঠিক আছে, মোহনা কোনটুক বোঝো নাই বলো। না, আমি যেটুক বলছি আমিই তো বলছি, নাকি আমি ছাড়া আর কেউ বলছে এখানে? বলো, আমি ছাড়া আর কেউ বলছে? তাহলে তার মানে তো আবার সে প্রথমতে আমার ক্লাস শুরু করতে হয়। তুমি কোনটুক বুঝো নাই সেটা বলো। আপনি যেটুক বলছেন ওইটা আবার বলেন, তার মানে কি এখানে আর কেউ বলছে? আমিই তো বলছি। ও আচ্ছা, নিশাতেরও কি সেই জায়গায় সমস্যা? সাত, আচ্ছা। তো আমি তোমাকে বললাম যে ফ্রেজও একগুচ্ছ শব্দ, ক্লজও একগুচ্ছ শব্দ। তাহলে ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্য কি? ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্য হলো একটাই, সেটা হচ্ছে আমি তোমাকে বলি যে ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্য একটাই, ফ্রেজের মধ্যে সাবজেক্ট আর ভার্ব থাকে না। ফ্রেজের মধ্যে সাবজেক্ট আর ভার্ব থাকে না, কিন্তু ক্লজের মধ্যে সাবজেক্ট আর ভার্ব থাকে। ক্লজের মধ্যে সাবজেক্ট আর ভার্ব থাকে। এইটাই হচ্ছে ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্য। এবং ফ্রেজও একগুচ্ছ শব্দ, ক্লজও একগুচ্ছ শব্দ। বলো। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এই ছিল কথাবার্তা। হ্যাঁ, হ্যাঁ দুইটাই থাকে। তা আমি তো কয়টা ফ্রেজ লিখলাম, এই দেখো এখানে কয়টা ফ্রেজ লিখছি? তিনটা ফ্রেজ লিখছি, এখানে আমি দুইটা ক্লজ লিখছি। তো এখানে সাবজেক্ট আর ভার্ব কি আছে? তোমার মন মন নাই নিশাত, এখানে মন থাকলে আমি তো কয়েকবার বলছি যে এখানে এইগুলা ফ্রেজ, এটা ফ্রেজ, আমি কয়েকবার বলছি এটা। তার মানে তোমার মনোযোগ অন্যদিকে ছিল। সমস্যা নেই, এখন দেখে নাও। এই যে এইটা ফ্রেজ, আর এগুলা হচ্ছে ফ্রেজ, দেন এটা হচ্ছে ক্লজ। তো যাই হোক, এটা খুব ইম্পর্টেন্ট, অবশ্যই খুব ইম্পর্টেন্ট। ফ্রেজ আর ক্লজ অবশ্যই তোমাকে চিনতে হবে। আচ্ছা, ফ্রেজ আর ক্লজ চিনতে পারো না এরকম কেউ আছো এখানে? মোহনা, ফ্রেজ আর ক্লজ কে এখন চিনতে পারবা তুমি? আচ্ছা, তো এখন কথা হলো, এখন আমি তোমাদের দুইজনেরই কিছু এক্সাম্পল দেখাবো এবং ফ্রেজ আর ক্লজ চিনতে বলবো। প্রথম কথা হলো, আহ বলো তো, এরা বলবা মোহনা। ইন দা ইভিনিং, এই যে ইন দা ইভিনিং, এই একটা কথা বললাম। এরপরে বললাম প্লেইং ইন দা ফিল্ড, প্লেইং ইন দা ফিল্ড। আচ্ছা, এরা বললাম। এরপরে তোমার নর্মালি বলতে পারি আরেকটা কথা, সেটা হচ্ছে এ ব্রাঞ্চ অফ ফ্লাওয়ার্স, এ ব্রাঞ্চ অফ বাঞ্চ অফ ফ্লাওয়ার, এ বাঞ্চ অফ ফ্লাওয়ার। আচ্ছা, তো যাই হোক,
পরে বলছি। বললাম না আমি বলছি, সবই বলছি। আগে আমার যেটা পড়াচ্ছি সেটা আগে দেখো। আচ্ছা, তো এখন কথা হলো আরো কয়েকটা জিনিস লিখি। হি ইজ স্লিপিং, হি ইজ স্লিপিং, স্লিপিং কি হয়েছে? এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। হি থিংস ওয়েল। আচ্ছা, আমি লিখছি, এখন তুমি লিখবা কিনা এটা তো তোমার উপরে ডিপেন্ড করে। এটা তুমি আমার কাছে কেন শুনবা? তুমি লিখবা কিনা? তোমার যদি ভবিষ্যতে এটা দরকার হয় তুমি লিখবা, না হইলে লিখবা না। এটা তো তোমার ব্যাপার। আচ্ছা, তো এখন আমি এখানে 5টা বাক্য লিখছি। তো 3 নম্বর বাক্যটা বলো তো মোহনা, এটা কি ক্লজ নাকি ফ্রেজ? 3 নম্বর বাক্যটা ক্লজ নাকি ফ্রেজ? মোহনা বলো 3 নম্বর বাক্যটা। হ্যাঁ, কি বলছো? ক্লজ নাকি ফ্রেজ সেটা বলো। আমি কিন্তু নিশাত, বিষয়টা কিন্তু আমি কিন্তু তোমার খারাপ ভাবে বিহেভ করবো তোমার সাথে। আমি যেটা এখন পড়াচ্ছি সেটার উপরে মনোযোগ দাও। বলো এটা ক্লজ নাকি ফ্রেজ? আচ্ছা, আচ্ছা ফ্রেজ। এরপরে আহ নিশাত বলো, 5 নম্বরটা ক্লজ নাকি ফ্রেজ? কোনটা এটা? এটা ওয়েল। বলো এটা ক্লজ নাকি ফ্রেজ? আচ্ছা, মোহনা বলো, 4 নম্বরটা ক্লজ নাকি ফ্রেজ? হ্যাঁ, ফ্রেজ। 4 নম্বর কোনটা? এই যে এইটার কথা বলছি আমি, এই যে এটা ক্লজ নাকি ফ্রেজ? এখানে লেখা হি ইজ স্লিপিং। বলো, ফ্রেজ বললে 4 নম্বরটা। আচ্ছা, ফ্রেজ হইতে গেলে তার কি কি বৈশিষ্ট্য লাগবে বলো, ফ্রেজের বৈশিষ্ট্য কি বলো। হ্যাঁ, আমাকে ক্লিয়ার ভাবে বলো মোহনা, তোমার কথা ক্লিয়ার শোনা যায় না কেন? প্রথমে সাবজেক্ট হবে। ফ্রেজের সিস্টেম কি? এই ফ্রেজের ইয়া বলো, নিশাদ বলো ফ্রেজ কাকে বলে। সাবজেক্ট আর ভার্ব থাকবে না। মোহনা তোমার মন কোন জায়গায় বলো? ফ্রেজে সাবজেক্ট এবং ভার্ব থাকবে না, আর তুমি বলছো সাবজেক্ট আগে থাকবে। ওইটারে ফ্রেজ বলো। মন কোথায় তোমার? তাহলে এটা বলো, ফ্রেজ নাকি ক্লজ বলো। এইটা ফ্রেজ নাকি ক্লজ সেটা বলো। ক্লজ। এটা ক্লজ। আচ্ছা, ক্লজের উদাহরণ কি বলো, মানে ক্লজের সংজ্ঞা কি বলো। বলো বলো। কি? এ নিশাদ বলো ক্লজের। হ্যাঁ, কেন? কি হয়েছে?
ও জ্বর, আচ্ছা ঠিক আছে, তুমি ক্লাসে থাকো, সমস্যা নেই, তুমি ক্লাসে যতদূর দেখতে পারো দেখো, বোঝার চেষ্টা করো, নাইলে তো সমস্যা। তুমি বোঝো না কেন একটা জিনিস, এই টপিকগুলা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু তোমরা যদি এরকম ভাবে করতে থাকো তাহলে তো খুব সমস্যা। একটা একটা রিলেভেন্ট টপিকের মধ্যে একটা ইরিলেভেন্ট জিনিসপাতি তোমরা নিয়ে আসো, এইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা তোমাদের। মানে এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। মানে একটা নির্দিষ্ট একটা টপিকের কথা বলা হচ্ছে, ওই টপিক থেকে বাইরে বেরোতে অন্য কিছু নিয়ে চলে আসবে সামনে। এই জিনিসটা করলে মানে ক্ষতিটা তোমাদেরই বেশি হবে। তো এই কাজ করা যাবে না। যেরকম এই যে পড়াচ্ছে এই জিনিসগুলা, তো কোনোভাবে এর কোনো মিনিং এখন আমার উত্তর করার জন্য এর কোনো মিনিং প্রয়োজনই নেই। আমি চোখ দিয়ে তাকাইলে এটা বের করতে পারবো। এই মিনিং শুনে তুমি আমার এখান থেকে দূরে নিয়ে চলে যাবে, এটা ঠিক না। তো মিনিং অবশ্যই দরকার, মিনিং অবশ্যই জানতে হবে, কিন্তু এটা এখনই না। এখন কেন? এখনই কেন? এটা 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 করতে তোমার এখন মিনিং প্রয়োজন হচ্ছে? হচ্ছে না তো। এ বাউন্স অফ ফ্লাওয়ার, বাউন্স মানে হলো গুচ্ছ, এটা কে না জানে? আর তুমি নাই জানতে পারো, তো এটা তো ইম্পর্টেন্ট কিছু না। এখানে তো তুমি দেখতেই পাচ্ছ সাবজেক্ট এবং ভার্ব আছে কিনা। আমার প্রশ্ন হলো সাবজেক্ট এবং ভার্ব চেনো কিনা তুমি। তোমার অর্থ নিয়ে তো আমি এখনো আসি নাই। রিলেভেন্ট টপিকের মধ্যে থাকতে হবে, নাইলে এই জিনিসটার জন্য সাফার তোমরা করবা, দুইজনই করবা। আর মনোযোগী হইতে হবে। শোনো, জীবনে এক পৃষ্ঠা পড়লে মারা যাবে এরকম সময় ছাড়া বই ছাড়বা না। জ্বর আইছে, একটা একটা ইয়া দিয়ে দিলে অজুহাত, এটা অবশ্যই অজুহাত, বুঝছো? জ্বর রেখে কথা বলতে পারছে না এরকম সময়ও আমি তোমাদের পড়াইছি, তোমরা তো জানো। আমার গলাতে কথা বের হচ্ছে না, এই সময়ও আমি তোমাদের পড়াইছি। আর জ্বর এসে পড়তে পারবো না, রেকর্ড দেখবো, এ ধরনের অজুহাত বাদ দাও, একদম বাদ দাও। ঠিক আছে? আচ্ছা, তো এই ক্লজ আর ফ্রেজের সমস্যা আছে কিনা বলো। তোমার কি আবার বুঝাবো ক্লজ আর ফ্রেজ, মোহনা? আরে বাবা, একেবারে ইজি বিষয়, তুমি এত কঠিন ভাবে নিও না। ক্লজে ক্লজ ক্লজে তোমার কি থাকবে না? ক্লজে হচ্ছে তোমার সাবজেক্ট আর ভার্ব থাকবে, আর ফ্রেজে থাকবে না। আর ফ্রেজে ফ্রেজে কি এটা থাকবে না, ফ্রেজে এটা থাকবে না। বাট এই যে ক্লজে কি সাবজেক্টও থাকবে এবং ভার্বও থাকবে, কিন্তু ফ্রেজে থাকবে না। এই জিনিসটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট জিনিস, এটা খুবই প্রয়োজন সামনে, এটা অবশ্যই সামনে অনেক প্রয়োজন। আচ্ছা, তো ক্লজ আর ফ্রেজ দিয়ে নিশা তুমি সব বুঝছো কিনা বলো তো। নিশাত কি সব বুঝছো ক্লজ আর ফ্রেজ নিয়ে? নিশাত, নিশাত, তুমি কি বুঝছো ক্লজ আর ফ্রেজ নিয়ে সবকিছু? আচ্ছা, তো এখন সামনে আগাই, দেখো ভয়ের কিছু নাই। আমাদের কি কি দরকার? আমাদের মুখস্থ বিদ্যা বাদ দিতে হবে এবং আমরা স্ট্রাকচার দিয়ে শিখবো, ঠিক আছে? মাত্র 10টা রুলস এর পুরো অধ্যায় আমরা শেষ করে ফেলবো, এবং গণিতের সূত্রের মতো ইংরেজিতে গ্রামার শিখবো। আর প্রতিটা স্লাইডে উদাহরণ থাকবে। তো এই জিনিসগুলা কিন্তু একটু মাথায় রেখো। তো প্রথমে হচ্ছে, হ্যাঁ, আচ্ছা, তো এখন এবার বোঝা যাচ্ছে? এবার কি বোঝা যাচ্ছে? আচ্ছা, তো এখন আমাদের কথা হলো আমাদের সিম্পল সেন্টেন্স। আচ্ছা, সিম্পল সেন্টেন্স মানে হলো সরল বাক্য। আচ্ছা, সিম্পল মানে হচ্ছে সরল। সিম্পল মানে কি? সরল। তো সরল বাক্যের আমাদের বৈশিষ্ট্যটা কি? সরল বাক্যের বৈশিষ্ট্য হলো আমাদের একটা সরল বাক্যে কি কি থাকবে আমি তোমাকে বলি। একটা সরল বাক্যে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে।
একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। সাবজেক্ট মানে কি তোমরা বুঝো, সাবজেক্ট মানে হলো কর্তা, এবং ফাইনাইট ভার্ব মানেও তোমরা বুঝো। ফাইনাইট ভার্ব মানে যেই ভার্বের তোমার হচ্ছে দিয়ে তোমার মনের ভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে, বাক্যটা সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করতে পারছে যেই ভার্বটা দিয়ে, সেই ভার্বটাই হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। আর আমাদের যেই বাক্যে একটা মাত্র সাবজেক্ট থাকবে। তো এইটাই হচ্ছে আমাদের সরল বাক্যের এক্সাম্পল বা সরল বাক্যের আমাদের স্ট্রাকচার। এখন যদি আমি তোমাকে বলি যে সরল বাক্যের স্ট্রাকচার কেমন, আমাদের প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে ফাইনাইট ভার্ব, এরপরে থাকবে এক্সটেনশন বা তুমি যেটাকে বলতে পারো যে অবজেক্ট বা যে কোনো কিছু তুমি বলো। তো এখন কথা হলো, এই যে আমাদের সাবজেক্ট, তারপরে আমাদের ফাইনাইট ভার্ব, এরপরে এক্সটেনশন। আচ্ছা, তো এখন আমরা একটা উদাহরণে যাব। দেখো এই যে এই বাক্যটা দেখো, এই যে আই গো টু স্কুল, এই বাক্যে একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে, সেটা হলো গো। এবার দেখো এই নিশাত, এই বাক্যটায় আমাদের ফাইনাইট ভার্ব কয়টা দেখো তো। এই যে এই বাক্যটায়, হ্যাঁ, কোনটা কোনটা এবার বল। ক্লোজিং আর ওয়েন্ট। আচ্ছা, তো নিশাত বললো এই বাক্যের দুইটা ফাইনাইট ভার্ব, একটা হলো ক্লোজিং আর একটা হলো ওয়েন্ট। আচ্ছা, ক্লোজিং কেন নন ফাইনাইট, এখানে আমি লিখে দিছি তাই না, এটা বুঝতে হবে। দেখো, ক্লোজ হলো একটা ভার্ব, ক্লোজ হলো একটা ভার্ব, এবং এটা হচ্ছে অবশ্যই একটা ফাইনাইট ভার্ব। কিন্তু কথা হলো, আমরা একটা বাক্যে দুইটা ভার্ব ওইভাবে রাখতে পারি না, একটা বাক্যে দুইটা ভার্ব আমরা ওইভাবে রাখতে পারি না, যেহেতু বাক্যটা যদি সিম্পল হয় তাইলে একটা বাক্যে আমরা দুইটা ভার্ব রাখতে পারি না। বাট একটা বাক্যে যদি আমাদের দুইটা ক্লজ থাকে, তাইলে দুইটা ক্লজে আমরা দুইটা ফাইনাইট ভার্ব রাখতে পারি। বাট কথা হচ্ছে যে এখানে আমাদের একটাই ক্লজ থাকবে, এটা হচ্ছে আমাদের সিম্পল বাক্যের বৈশিষ্ট্য। তাহলে সিম্পল বাক্যের বৈশিষ্ট্য কি, আমাদের ক্লজ থাকবে একটা। ক্লজ কয়টা থাকবে, ক্লজ থাকবে একটি, এটা হচ্ছে আমাদের সিম্পল বাক্যের বৈশিষ্ট্য। তাইলে একটা সিম্পল বাক্যের মধ্যে আমাদের ক্লজ কয়টা থাকবে, অবশ্যই আমাদের ক্লজ থাকবে একটা। কিন্তু কথা হলো, এখানে যদি আমি ক্লোজিং না দিয়ে আমি যদি ক্লজ দিতাম, ক্লোজ, তাইলে কিন্তু এখানে আমাদের দুইটা, এখানে কিন্তু আমাদের দুইটা ক্লজ হয়ে যেত। তো দুইটা ক্লজ তো আমাদের সিম্পল বাক্যে রাখা যায় না। আর এই যে ক্লোজিং লিখছি, ক্লোজিং লেখার কারণে এটা আর ভার্ব নাই, এটা কি হয়ে গেছে বলতো, এটা জিরান্ড হয়ে গেছে বা এরা পার্টিসিপল হয়ে গেছে। যাই হোক, কিছু একটা হয়েছে, এটা নিয়ে আমরা সামনে কথা বলবো। বাট কথা হলো, এই যে ভার্বের সাথে আইএনজি যোগ করলে ওইটা তখন আর ভার্ব থাকে না, ওইটা তখন হয় নাউনের মতো আচরণ করে, না হলে অ্যাডজেক্টিভের মতন আচরণ করে। যাই হোক, তো শুধুমাত্র এই বাক্যটাকে সিম্পল রাখার জন্য আমরা এখানে ক্লোজিং ইউজ করছি, আমরা এখানে ক্লোজিং ইউজ করছি, কারণ কি এই বাক্যটা আমরা সিম্পল রাখতে চাই। তো এইটাই হলো আমাদের ব্যাপার। এই বাক্যে কিন্তু আমাদের ফাইনাইট ভার্ব মাত্র একটা, সেটা হলো ওয়েন্ট। আর এইটাই, এই যে আমরা ক্লোজ লিখছি, এই ক্লোজের আইএনজি লিখে আমরা কিন্তু ওই ক্লোজকে আমরা কিন্তু নন ফাইনাইট ভার্ব বানাই ফেলছি। বলো, কোনো প্রশ্ন থাকলে বলো। কোনটুকু বোঝো নাই বলো। আচ্ছা, আমি নর্মালি বলি যে ক্লোজ দ্য ডোর, আই ওয়েন্ট আউট। ক্লোজ দ্য ডোর, আচ্ছা, ক্লোজ দ্য ডোর, আই ওয়েন্ট আউট। আমি কি বললাম, ক্লোজ দ্য ডোর, আই ওয়েন্ট আউট। আমি যে কথাটা তোমাকে বল বললাম, তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো তো নিশাত মোহনা, যে ক্লোজ দ্য ডোর, আই ওয়েন্ট আউট। তো এখন এখানে আমি যে বললাম ক্লোজ দ্য ডোর, এইটা কি বলো তো, এইটা একটা ক্লজ নাকি ফ্রেজ বলো। কি বলছো? আচ্ছা, আচ্ছা, ক্লজ। আচ্ছা, এইটা দেখো, এইটা দিয়ে তুই কি তোমার মনের ভাব প্রকাশ করা যায়? যায়। আচ্ছা, তো এর কালো দেখা যাচ্ছে। তাইলে তো নেটওয়ার্কের প্রবলেম, অবশ্যই আমরা একটু অপেক্ষা করি ঠিক হোক।
আচ্ছা, ক্লোজ দ্য ডোর, এবার দেখা যাচ্ছে? ক্যামেরা অফ দেখাই? ক্যামেরা তো ওয়ান ছিলই না কোনো কালে, আমি তো স্ক্রিন শেয়ার করছিলাম। এই স্ক্রিন শেয়ার কি অফ হয়ে গেছে নিশাত? এখন ঠিক আছে? এই মোহনা ঠিক আছে? এখন ঠিক আছে? কালো হয়ে রয়েছে? আচ্ছা, তুমি আবার জয়েন করো তো, রিজয়েন করো। মোহনা এবার দেখা যায়? তো আমি যেটা বললাম, আচ্ছা মোহনা বলো তো, এই যে ক্লোজ দ্য ডোর, এটা কি ফাইনাল, এটা কি আমাদের ক্লজ নাকি ফ্রেজ? এই যে ক্লোজ দ্য ডোর, এটা আমাদের ক্লজ নাকি ফ্রেজ? ক্লজ। আচ্ছা, নিশাত বলো, আই ওয়েন্ট আউট, এটা ক্লজ নাকি ফ্রেজ? ক্লজ। তো এই বাক্যটায় তুমি একটা কথা চিন্তা করো, আমি একটা বাক্য লিখছি, আমি নর্মালি একটা বাক্য লিখছি, তুমি চিন্তা করো এই জায়গাটায় আমি নর্মালি একটা বাক্য লিখছি, সেটা হলো আই ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর, আই ওয়েন্ট আউট। আচ্ছা, আহ, এই বাক্যটা যে আমি এখানে লিখছি, এখন তুমি আমার একটা কথা তুমি এখানে আমারে বলো যে এই জায়গাটায় আমার ব্যাপারটা কি হয়েছে, আমার সমস্যাটা কোথায় হয়েছে। মানে বিষয়টা হলো, আমি তোমারে আরো যদি সুন্দরভাবে বলি, যে এখানে একটা ক্লজ হয়েছে, ক্লজ হয়েছে, এখানেও একটা, এখানেও একটা ক্লজ হয়েছে, তাইলে এই বাক্যে আমার ক্লজ কয়টা? এই বাক্যে আমার ক্লজ কিন্তু দুইটা। তাইলে একটা বাক্যে যদি দুইটা ক্লজ থাকে, তাইলে ওইটা কি আমরা সিম্পল বাক্য বলতে পারি? এক সিম্পল, সিম্পল, দেখো দেখো, আমার সিম্পল বাক্যের সত্য হলো, সিম্পল বাক্যের সত্য হলো একটাই আমাদের ক্লজ থাকতে হবে। বুঝছো? সিম্পল বাক্যের সত্য হলো একটাই ক্লজ থাকতে হবে। ঠিক আছে? তাইলে এটা সিম্পল না, এটা কি সেটা আমরা পরে জানবো, এটা আপাতত আমরা জানি এটা সিম্পল না। কিন্তু এটা যদি সিম্পল করতে হয়, তাইলে আমাদের কি করতে হবে? তাইলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, আমাদের এই যে ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট বানাই দিতে হবে। তো ফাইনাইট কে নন ফাইনাইট কিভাবে বানাইতে হয়? আমরা এখানে ক্লজিং লিখবো, ক্লজিং। তো ক্লজিং লিখলাম, আইএনজি লাগাই দিলাম, তো কি হলো আমাদের কিন্তু এইটা ফাইনাইট ছিল, এটা নন ফাইনাইট হয়ে গেল, তারপরে বাক্যটা আমাদের সিম্পল হয়ে গেল। এই হচ্ছে আমাদের ব্যাপারটা। হ্যাঁ, আচ্ছা ক্লোজিং। আচ্ছা, তো যাই হোক, সরি, বুঝছো এবার? এবার বুঝছো আমাদের সিম্পল বাক্য কি? আচ্ছা, যাই হোক, তো সিম্পল বাক্যে, সিম্পল হচ্ছে একটি মাত্র বাক্য, সিম্পল বাক্যে একটি মাত্র আমাদের সাবজেক্ট থাকবে, এবং সিম্পল বাক্যে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, সিম্পল বাক্যে একটি মাত্র সাবজেক্ট থাকবে এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, সিম্পল বাক্যে একটি একটি মাত্র সাবজেক্ট থাকবে, একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, এটা হচ্ছে আমাদের সিম্পল বাক্য। আচ্ছা, এরপরে আমরা যদি বলি কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য কি, দেখো আমাদের একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে, বুঝছো, এরপরে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, এক বা একাধিক কি থাকবে? সাব অর্ডিনেট ক্লজ থাকবে। আচ্ছা, তো বিষয়টা হলো, আমি তোমাকে বলি যে একটা প্রিন্সিপাল মানে একটা হলো মেইন একটা ক্লজ থাকবে, মেইন একটা ক্লজ থাকবে, এবং ওই ক্লজের সাথে ওই ক্লজের আশ্রয় থাকবে হচ্ছে আরো কি সাব অর্ডিনেট ক্লজ। সাব অর্ডিনেট ক্লজ মানে কি? সাব অর্ডিনেট ক্লজ মানে ওই ছোটখাটো খাসা ক্লজ, ঠিক আছে? তো সাব অর্ডিনেট ক্লজ থাকবে। তো এখন কথা হলো, ক্লজ সেটা প্রিন্সিপাল হোক আর সেটা হচ্ছে স্যাস্তা ক্লজ হোক, যে ক্লজই হোক না কেন, আমাদের কিন্তু সাবজেক্ট এবং ভার্ব
থাকা লাগবে, ক্লজ হইতে গেলে সাবজেক্ট এবং ভার্ব কিন্তু থাকা লাগবে। তো দেখো আমাদের হচ্ছে স্ট্রাকচারটা এইরকম, স্ট্রাকচারটা দেখো, এরপরে আমরা বাক্যের মধ্যে ঢুকলে বিষয়টা বুঝতে পারবো। দেখো আমাদের মার্কার, বলো। আচ্ছা, তো একটা কমপ্লেক্স বাক্যে আমাদের কি কি মার্কার থাকে? মার্কার মানে হচ্ছে যেটা দেখে আমরা চিনতে পারবো যে আমাদের বাক্যটা কিসে আছে, আমার বাক্যটা কি সিম্পলে আছে নাকি কমপ্লেক্সে আছে। তো কমপ্লেক্সে চেনার জন্য আমরা কয়েকটা মার্কার ব্যবহার করতে পারি। এই মার্কার গুলো হচ্ছে এই যে সিন্স, অ্যাজ, হোয়েন, দো, অলদো, ইফ, আনলেস, হু, হুইচ, দ্যাট। বুঝছো আমার কথা? এই যে সিন, অ্যাজ, হোয়েন, তো, অলদো, ইফ, আনলেস, হু, হুইচ, দ্যাট, এই জিনিসগুলা যদি কোনো বাক্যের সামনে থাকে এবং সেই বাক্যে যদি আমাদের দুইটা ক্লজ থাকে, মানে একটা ক্লজ প্রাইমারি ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ যদি থাকে, তাইলে আমরা তাকে কি বলতে পারবো? কমপ্লেক্স বাক্য বলতে পারবো। তাইলে কোনো বাক্যের মধ্যে আমাদের মার্কার হিসাবে যদি এই শব্দগুলা থাকে এবং ওই বাক্যে যদি আমাদের দুইটা ক্লজ আমি খুঁজে পাই, তাইলে আমি কি বলতে পারবো? অবশ্যই অবশ্যই ওইটা একটা কমপ্লেক্স বাক্য। তো এখন এই দেখো এখানে বললাম, বলো মোহনা, তুমি কি বুঝতে পেরেছো আমার কথা? আচ্ছা, বুঝতে না পারলে বলবা, অবশ্যই বলবা, কোনো ভয় পাবা না, বুঝছো? বুঝতে না পারলে আমি কাউরে বকি না কোনো। বলো। হ্যাঁ, সিম্পল কমপ্লেক্স, কম্পাউন্ড কমপ্লেক্স, হ্যাঁ। কি? তার পরিবর্তে? এই শোনো শোনো, মোহন, আমি তোমার একটা মজার কথা কই। আমি এখন কি পড়াচ্ছি? চেঞ্জিং সেন্টেন্স পড়াচ্ছি, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়াচ্ছি, তাই না? এটা পড়াচ্ছে তো। এখন আমি আহ, বিগত দুটা ক্লাসে আমি তোমাদেরকে বোঝার চেষ্টা করেছি যে তোমরা কি অবস্থাতে আছো। এখন আমি যদি তোমার ধাম করে এই যে যদি বলি এই যে অ্যাস থাকলে তোমরা এটা লিখবা, হোয়েন থাকলে তোমরা এটা লিখবা, বিশ্বাস করো তোমরা তোমাদের এখনো ক্লজ ক্লিয়ার না, ফেস ক্লিয়ার না। তোমরা এই জিনিস প্রথমে 2-5 মিনিটের মধ্যে এটা বুঝতে ধরতে পারবা না। এটা আমি জানি, বুঝছো? আমি তোমাদের পড়াই, আমি তো জানি। এই জন্যে এখন যা পড়াচ্ছি শুধু সেইটুকুই মাথায় রাখো। এটা কিভাবে চেঞ্জ করতে হয় এটা তোমার ভাবতে হবে না এখন, ঠিক আছে? চেঞ্জ করানোর দায়িত্ব তো আমার, আমি তো ওইটাই পড়াইতে আইছি। বাট আপাতত যা পড়াচ্ছে অতটুকুই শেখো, কিচ্ছু মাথায় বাইরেরটা নিয়ে এসো না। তোমার হচ্ছে এইগুলা চেঞ্জ করা আমি শিখাবো, ইনশাল্লাহ শিখাবো, সবই শিখাবো। তো সমস্যার কিছু নাই, আসো আমরা আমরা নিজেরা নিজেরা শিখি। তো যাই হোক, মারলে কপালে দুঃখ আছে। তো যাই হোক, এখন কথা হলো যে এই যে সিন্স, সিন্স, অ্যাজ, ওয়েন, দো, অলদো, ইফ, আনলেস, হু, হুইজ, দ্যাট, এইগুলা থাকলে আমরা এটাকে কি বলবো? কমপ্লেক্স সেন্টেন্স। তো আগে আমাদের তো জানতে হবে কোনটা সিম্পল কোনটা কমপ্লেক্স, তারপরে না আমরা ওইটা চেঞ্জ করব, ঠিক আছে? আচ্ছা, এখন এই মোহনা, তুমি কি বুঝতে পারছো যে এই বাক্যটা কেন কমপ্লেক্স হইলো? আচ্ছা, দেখো এই বাক্যে আমাদের দুইটা, নিশাদ বলো। আচ্ছা, এই যে বাক্য, এই বাক্যটা আমাদের যে দুইটা ক্লজ আছে দেখো তো, এই দেখো এই যে সাবজেক্ট, এই যে ভার্ব, এই যে সাবজেক্ট, এই যে ভার্ব, তো দুইটা ক্লজ আছে, এটা কি ক্লিয়ার? এখানে যে দুইটা ক্লজ আছে এটা কি তোমাদের ক্লিয়ার? কথা বলো। আচ্ছা, তো আমরা সামনের দিকে আসি, দেখো এবার আমরা একটু কম্পাউন্ড সেন্টেন্স কেমন আমরা একটু জেনে আসি, কম্পাউন্ড সেন্টেন্সে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, দেখো এবার আমরা বলি একটা দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। আগে আমরা কি দেখছিলাম? কমপ্লেক্সে কি দেখছিলাম? দেখো কমপ্লেক্সে দেখছিলাম হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, কিন্তু আমাদের কম্পাউন্ডে দেখছি দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকবে যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। কোঅর্ডিনেটিং কনজাংশন মানে হচ্ছে এক কথায় খুব সহজে হলো এন বাট অর দ্বারা যুক্ত থাকবে। দুইটা বাক্য যখন
অ্যান্ড, বাট আর অর এইগুলা দ্বারা যুক্ত থাকবে, তখন আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারবো যে এরা হচ্ছে আমাদের কম্পাউন্ড। আচ্ছা আমি তোমার কয়েকটা জিনিস দেখাই। দেখো এই যে ফ্যান বয়েজ লিঙ্কার, ফ্যান বয়েজ মানে কি? এই যে ফ্যান বয়েজ দিয়ে এফ এ হচ্ছে ফর, এতে হচ্ছে অ্যান্ড, এন এ হচ্ছে নর, বি তে হচ্ছে বাট, ও তে হচ্ছে অর, ওয়াই তে হচ্ছে ইয়েট, আর এস তে হচ্ছে আমাদের সো। বুঝছো? তো আমাদের, হ্যাঁ ওই যে ফ্যান বয়েজ লিঙ্কার, দেখো এই যে ফ্যান বয়েজের দেখো এফ দিয়ে আমরা ফর, এ দিয়ে অ্যান্ড, এন দিয়ে নর, বি দিয়ে বাট, ওয়াই দিয়ে ইয়েট, এরপরে ও দিয়ে অর, এস দিয়ে সো, এই যে এই জিনিসটা বের করলাম, এগুলো হচ্ছে তোমাদের কানেক্টর। তো কোনো বাক্যের মধ্যে যদি এইগুলা দিয়ে দেখো যে দুইটা ক্লজকে যুক্ত করা হয়েছে এইগুলা দিয়ে, তাইলে তুমি চোখ বন্ধ করে বলে দিতে পারবা যে এটা কম্পাউন্ডে আছে। যেমন হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, এই যে আমাদের লিঙ্কার হিসেবে কি আছে? বাট আছে, তাইলে আমরা বলতে পারি এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। এটা কি বুঝছো কিনা? কম্পাউন্ড সেন্টেন্স চিনতে পারবা কিনা এবার? এই মোহনা তুমি কি বুঝছো? হ্যাঁ অবশ্যই দুইটা ক্লজ থাকবে, এই দেখো একটা ক্লজ, এই দেখো একটা ক্লজ, এবং মাঝখানে যুক্ত থাকবে কি দিয়ে? মাঝখানে অবশ্যই আমাদের এই লিঙ্কার দিয়ে যুক্ত থাকবে। লিঙ্কারের মধ্যে কি থাকবে? ফর, এই যে ফ্যান বয় থাকবে, এই যে ফ্যান বয়, এই ফ্যান বয় থাকবে। হ্যাঁ সিম্পলে ক্লজ একটা, আর আমাদের কমপ্লেক্সে, কমপ্লেক্সেও আমাদের তোমার দুই দুই বা দুইয়ের অধিক ক্লজ থাকতে পারে। বুঝছো? দুই বা দুইয়ের অধিক ক্লজ থাকতে পারে, কিন্তু কথা হলো যে ওখানে আমাদের কয়েকটা মার্কার আছে, এই যে মার্কার দেখে আমরা চিনতে পারি, যেমন এই যে সিন, অ্যাস, হোয়েন, দো, অলদো, ইফ, আনলেস, হু ইজ দ্যাট, এগুলা দেখে নর্মালি আমরা চিনতে পারি। তো এবার কথা হলো আমাদের মাস্টার ফর্মুলা চার্টের দিকে আমরা আস্তে আস্তে পা বাড়ায় চলে আসছি। মোহনা যেই কথা বলছিল আমরা কিভাবে চেঞ্জ করব ভাইয়া, বুঝছো? কিভাবে চেঞ্জ করব ভাইয়া, এখনো পর্যন্ত বলো যে আমরা এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডকে চোখের দেখায় চিনতে পারবো কিনা বলো তো? মোহনা কি চোখের দেখায় সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডকে চিনতে পারবা? মোহনা, চেঞ্জ করতে পারা লাগবে না, তুমি কি বলতে পারবা যে এটারে আমার না, এটার নাম কমপ্লেক্স, এটার নাম সিম্পল, এটা পারবা বলতে? এই মোহনা আছে নিশাদ? মোহনা, এই মোহনা, আমি কি বললাম, কোথায় ছিলে এতক্ষণ? আচ্ছা, তো আমি তোমাকে যেটা বললাম যে তুমি কি চোখের দেখায় চিনতে পারবা কোনটা সিম্পল, কোনটা কমপ্লেক্স, কোনটা কম্পাউন্ড? এখনো পুরাপুরি চিনতে পারবা না? আচ্ছা, তো তাহলে আমি তোমার আরেকটু রিক্যাপ করে দিই। দেখো আমাদের সিম্পলে, আচ্ছা তুমি কি ক্লজ আর ফ্রেজ চিনতে পারো? কোনটা ক্লজ কোনটা ফ্রেজ? আচ্ছা বলো তো ক্লজ কি আর ফ্রেজ কি? বলো বলো। কি সাবজেক্ট আর ভার্বের? ফ্রেজের সাবজেক্ট আর ভার্ব বসে না। হ্যাঁ ঠিক বলেছো। আচ্ছা গেল। এখন আমার কথা হলো আমাদের যে সিম্পল সেন্টেন্স গুলো আছে, নিশা তুমিও একটু খেয়াল করো, আমাদের যে সিম্পল সেন্টেন্স আছে, বুঝছো? সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স আছে, সেখানে আমাদের কয়েকটা ব্যাপার কাজ করে। সেটা হলো একটা ক্লজ থাকে, একটা ক্লজ থাকে, একটা সাবজেক্ট থাকে, আর একটা ফাইনাল, এই ক্লজ একটার বেশি থাকতে পারে, ক্লজ একটার বেশি থাকতে পারে, ক্লজ না, একটা ক্লজ একটা ফ্রেজ থাকতে পারে, একটা ক্লজ একটা ফ্রেজ থাকতে পারে। আচ্ছা এটা নিয়ে আমি সামনে কথা বলবো। ক্লজও একটা বেশিও থাকতে পারে অনেক জায়গায়, বাট সাবজেক্ট থাকবে একটা, এবং আমাদের ফাইনাইট ভার্ব থাকবে একটা, ফাইনাইট ভার্ব, ভার্ব থাকবে একটা। সিম্পল গেল, কমপ্লেক্স। তো আমাদের এখানে ক্লজ থাকবে, ক্লজ থাকবে হচ্ছে কয়টা? দুইটা।
ক্লজ থাকবে দুইটা এবং তার সাথে কিছু মার্কার থাকবে, কমপ্লেক্স মার্কার আছে না? কমপ্লেক্স মার্কার কোনগুলা? এই দেখো কমপ্লেক্স মার্কার, এই যে এইগুলা দেখলে মনে করবা যে এরা কমপ্লেক্স। সিন, এস, হোয়েন, দো, অলদো, এরপর ইফ, আনলেস, হু ইজ, হোয়াট, দ্যাট। বুঝছো? এইগুলা থাকলে মনে করবে এগুলা কমপ্লেক্স এবং দুইটা আমাদের ক্লজ থাকবে। আচ্ছা, এরপরে আমাদের সিম্পল গেল, আমাদের কমপ্লেক্স গেল, আর কম্পাউন্ডে তো নরমাল আমাদের এন বাট অর দ্বারা দুইটা ক্লজ যুক্ত থাকবে, এন বাট অর, ফর, নর, ইয়েট, অর, সো। তো এই জিনিসগুলা দিয়ে আমাদের কি হবে, দুইটা ক্লজ যুক্ত থাকবে, তাইলে সেটা হবে আমাদের কম্পাউন্ড। আচ্ছা বলতো মোহনা, এবার বুঝছো কিনা? আচ্ছা, তো এবার বাক্য দেখে চিনতে পারবা কিনা যে কোনটা সিম্পল, কোনটা কমপ্লেক্স, কোনটা কম্পাউন্ড? আচ্ছা, আচ্ছা, তো আমি তোমাদেরকে একটু টেস্ট করার চেষ্টা করি। এটা হচ্ছে, বলতো, আই রিড এ বুক। দেখো আমি কি লিখলাম, আই রিড এ বুক, বুঝছো? তো আই রিড এ বুক, এটা এটা হচ্ছে কোন সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড? এরা বলবে মোহনা, আই রিড এ বুক এটা কোন সেন্টেন্স? আচ্ছা, সিম্পল। নিশাদ কি একমত মোহনার সাথে? আচ্ছা নিশাদ, এখন বলো তো, ইউ আর এ বিউটিফুল গার্ল। বলো তো এটা কি সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড? নিশাদ বলো তো। এরপরে বলো, আহ, আমি আরেকটা বাক্য বলি, যে আই নো দ্যাট হি ইজ অনেস্ট, আই নো দ্যাট হি ইজ অনেস্ট। আচ্ছা বলো তো এটা কি বাক্য? আই নো দ্যাট হি ইজ অনেস্ট। হ্যাঁ, কিভাবে বুঝলে এটা কমপ্লেক্স? ইয়াস, দ্যাট আছে। দ্যাট কিন্তু একটা কি মার্কার বলতো? কমপ্লেক্স মার্কার, দ্যাট আছে। তো এটা দেখে নিশাদ কিন্তু বুঝে গেল যে এটা একটা কমপ্লেক্স। আচ্ছা মোহনা, তুমি বলো তো, she said at home because it was raining। আচ্ছা আমি লিখে দিই এটা, তাহলে মেলা বড় বাক্য বলে ফেলছে তো আমি এটা লিখে দিলাম। হ্যাঁ, কি হয়েছে? কি, এবার দেখতে পাচ্ছ? এখন তো আমি লিখছিলাম না, তো দেখবে কি বলছে, she said, she stayed at home, at home, because it was raining, raining। তো এই যে আমি জিনিসটা লিখলাম, মৌনা বলো যে এটা কি বাক্য, সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড? বলো। আচ্ছা আসো, এই মোহনা বলো এটা কোন বাক্য, সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড? কম্পাউন্ড কেন হবে? কম্পাউন্ড কেন হবে সেটা তো বলো। আচ্ছা এই বাক্য কি সিম্পল হতে পারে কোনোভাবে, বলো তো? আচ্ছা, এখন কম্পাউন্ড হতে গেলে ওর মধ্যে আমাদের ফর, এন্ড, নর, বাট, অর, ইয়েট, সো এগুলা থাকতে হবে, এখানে আছে কিছু? তাহলে এটা কি বাক্য? রিডিং। আচ্ছা, রানিং না রিডিং, কি লিখছে আমি নিজেও বুঝতে পারছি না। তো যাই হোক, তো তোমার হাতের লেখা তো আল্লাহর মতো সুন্দর, তাই না? আমার লেখা মোটেই সুন্দর না, দেখছো না কি অবস্থা লেখার? আরে না, আমার হাতের লেখা দেবীস্ত্রী। আমার ভার্সিটিতে জীবনে শুনেছো সাদা হাতের লেখার জন্য বকে? আমারে প্রতিদিন আমাদের
আমাদের যে সিইসি ডিপার্টমেন্টের যে ডিপার্টমেন্টাল তোমার হচ্ছে কম্পিউটার সায়েন্সের যে স্যার আছে, বুঝছো, তো খলিল উদ্দিন স্যার, তো স্যার তো প্রতিদিন এসে আমারে আমারে ধরে বলবে তোমার হাতের লেখা কি বাপ ভালো হবে না। তো তো স্যার এই নিয়ে তো এই এখানে পর্যন্ত খুঁড়াই খুঁড়াই আসলাম, আর কি করতে করছেন ভালো কোন দিন, হচ্ছে কি একটু ভালো করো বাবা, একটু ভালো করো, হাতের লেখাটা একটু ভালো করো। এরম অবস্থা, তুমি কি কও যে আমার হাতের লেখা ভালো কোনদিন? আমার আসলে আরে ক্লাস শুটিং দিয়ে দিয়েছে কালকে 9টাতে ক্লাস। হাই হাই, ডবল ক্লাস কার? আমার। ফাইমিনা ম্যাডামের ডবল ক্লাস। আরে কপাল, বুঝছো আমাদের ক্লাস রুটিন প্রতিদিন দেয়। এত অবস্থা, কালকে তো মরে যাওয়ার মতন অবস্থা। প্রতিদিন চেঞ্জ হয় ক্লাস। হ্যাঁ প্রতিদিন চেঞ্জ, প্রতিদিন চেঞ্জ হয়, প্রতিদিন ক্লাস রুটিন নতুন নতুন ক্লাস রুটিন দেয় প্রতিদিন। বলো। আচ্ছা দাও, পাঠাই দাও, করে দিচ্ছি। ক্লাস করে তো পরীক্ষা নিচ্ছি আমি বইটা পার। হ্যাঁ, তো তোমাদের স্কুলে বৃত্ত ছাড়া আর কিছু পড়ায় না? হ্যাঁ, এটা ঠিক স্যারকে কিছু বলা যাবে না। যখন যা মনে হয় তা উনি তো, আমি যেটা দেখলাম, উনি তো প্রায় মনে হয় 3-4 মাস ধরে, মানে যতদিন ধরে আমি তোমারে পড়াচ্ছি উনি তো বৃত্তই পড়াই যাচ্ছে। বিটটা কার ঠিক নেই। 25-26 সেশনে ভর্তি ঢাবি থেকে হবে নাকি, আসতে হবে তা, তা এখনো জানা যায়নি, তাই তোমরা আপাতত কয়েকদিন পোস্ট করা বন্ধ রাখো, এবং যারা কমেন্ট ইনফর্ম দিচ্ছ তারা কোনো কমেন্ট করার আগে হবে। তাই নিশা, তুমি কি আইছো? বুঝছো, আমাদের হচ্ছে ফর্ম ছেড়েছে, আমাদের ইউনিটের পরীক্ষার আবেদন শুরু 6 জানুয়ারিতে কিসের? শুরু। আমাদের এই ইউনিটে ভর্তি পরীক্ষার ফর্ম ছেড়েছে, তাই দেখছি। তোমরা কি আবেদন করবা নাকি? হ্যাঁ, কিসের? এখানে ভর্তি, আমাদের এখানে ভর্তি করবা না? কেন? বিশ্ববিদ্যালয়? হ্যাঁ। না, আমাদের এখানে তো ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে চান। কি? আমরা তো সব কেন? তোমাদের ওখানে আরো ভালো বিশ্ববিদ্যালয় আছে একটা, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মারাত্মক, মানে মারাত্মক, মানে বাংলাদেশে যতগুলো প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে সাস্ট হলো সেই একটা বিষয়, বুঝছো, তো এখানে দুর্ভাগ্যবশত। তো হ্যাঁ। এখানে এখানে যাবো না। কোন জায়গায়? ঢাকা বিশ্ববিদ্যালয়। বাবা সাস্টের যে প্রশ্নের প্যাটার্ন, তাতে করে সাস্টে জানো 40-45 পালি চান্স হয়ে যায় ঢাকায়? ফার্স্টে। তোমাদের সিলেটে ও, 40-45 পালি চান্স হয়ে যায় 100-র মধ্যে, কিন্তু 100-র মধ্যে 45 পাইলে মনে করো চান্স নিশ্চিত। কিন্তু কথা হলো যে
এত ছেলেপিলে পরীক্ষা দেয়, এই 45 পায় না, ওদের কোটাই পূরণ হয় না। কোন জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে? আরে না, তোমাদের শাস্তি মানে হচ্ছে তোমাদের সিলেটে মানে খুব ওদের প্রশ্ন কোয়ালিটি বাংলাদেশের সবচাইতে ট্রিকি প্রশ্ন হয় হচ্ছে শাস্তি, সবচাইতে ট্রিকি প্রশ্ন। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হয় হলো খুবই সহজ, মানে খুবই সহজ প্রশ্ন হয়। কিন্তু কথা হলো যে প্রশ্ন যত সহজ হবে চান্স পাওয়া তত কঠিন। কেন ভাইয়া? শোনো, প্রশ্ন যত সহজ হবে, তোমার সিট যে 1000, মনে করো আমি যে ইউনিটে পরীক্ষা দিছি এই ইউনিটের সিট কত জানো? সারা বাংলাদেশ মিলে ইউনিটের সিট হলো 480টা। তো এখন এই যে 480টা এখানে পরীক্ষা দিছে, মনে করো যে পরীক্ষা দিছে 1 লাখ, বুঝছো? তো এখন 1 লাখ যদি পরীক্ষা দেয়, ধরে রাখো যে 1 লাখ পরীক্ষা দিছে, মনে করো এদিক ওদিক হইতে পারে, কম বেশি হইতে পারে 200-100। তো এখন 480 জন মনে করো যে নেবে। এখন তোমার প্রশ্ন করলে একদম পানি ভাত প্রশ্ন, তাইলে কি চান্স পাওয়া তোমার কঠিন হয়ে যাবে না? কারণ ওই 1 লাখ সবাই তো প্রিপারেশন নিয়ে আইছে পরীক্ষার জন্য, তাহলে তো সবাই উত্তর পারবে। সবাই যদি উত্তর পারে তাহলে তোমার চান্স পাওয়া কঠিন হয়ে যাবে না? এই জন্য প্রশ্ন যত সহজ হবে চান্স পাওয়া তত কঠিন। এটা হলো অ্যাডমিশন। এই জন্য আমরা দোয়া করি যে প্রশ্ন যেন কঠিন হয়। প্রশ্ন কঠিন হলে যেরকম সিলেটে 45 পাইলে চান্স হয়ে যায়, কিন্তু মেডিকেলে তোমার 67 পাইলেও চান্স হয়। তো এই হলো ব্যাপার স্যাপার। যাই হোক, এই নিশাত আসছো তুমি? না, নিশাত কোথায় গেল? সেটা করতে বলতে। হ্যাঁ, নিশাত এভাবে চলে গেল কেন? তো এভাবে যায় না। যাই হোক, ক্লাস বুঝতে পারছো কিনা বলো। আর তোমার যদি আর উচ্চ শিক্ষার জন্য কোথায় যাওয়ার ইচ্ছা আছে বলো তো, উচ্চ শিক্ষার জন্য? বাইরে পড়াশোনা করার শখ? কোন দেশ? লন্ডন? আচ্ছা। লন্ডন তো খুব ভালো দেশ, খুব ভালো জায়গা। লন্ডন পড়াশোনা করার জন্য অনেক ভালো একটা জায়গা। লন্ডনের, বিশেষ করে লন্ডনে অক্সফোর্ড, বুঝছো? কলেজ ওইটা খুব শখ অক্সফোর্ড ভাই। কলেজ না, অক্সফোর্ড ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি। তো অক্সফোর্ড হচ্ছে তোমার পৃথিবীর মধ্যে বলতে গেলে তোমার সেরাদের সেরা, মানে সেরাদের মধ্যে আছে, অক্সফোর্ড হ্যাঁ, আছে। আপনি পারবেন না, হ্যাঁ। আপনি পারবেন। এখন কথা হলো যে আমার তো আহ, মানে অক্সফোর্ডে পড়ার ইচ্ছা কার না থাকে বলো তো? তো কথা হলো যে অক্সফোর্ডে শুধু তো পড়লে হবে না, টাকা পয়সা সাপ্লাইও তো থাকা লাগবে। অক্সফোর্ডে পড়ার যদি তুমি ফুল ফ্রি স্কলারশিপ না পাও, তাহলে অক্সফোর্ডে পড়া অনেক অনেক বেশি ব্যয়বহুল, বিশেষ করে বাইরের দেশ থেকে যাও, অনেক বেশি ব্যয়বহুল। মানে তুমি কল্পনাও করতে পারবে না এটা কত বেশি ব্যয়বহুল। মানে তোমার কল্পনারও বাইরে, কল্পনার সীমারও বাইরে। আমরা তো নর্মালি বাংলাদেশে বসে পড়াশোনার জন্য 1 লাখ 1.5 লাখ, সর্বোচ্চ 40-50 লাখ টাকা চিন্তা করতে পারি। যারা প্রাইভেটে পড়ে তাদের 40-50 লাখ টাকা নর্মালি খরচ হয়। বাট অক্সফোর্ডের কথা তুমি কল্পনায় নিয়ে আসতে পারবে না, ওখানে এত বেশি খরচ যদি তুমি স্কলারশিপ না পাও। বাট তোমার কপাল যদি ভালো হয়, তুমি যদি আইএলস এ তুমি যদি 9 বা তুমি যদি 9 বা 8 রাখতে পারো, 8-9 রাখতে পারো, তাহলে দেখা যাচ্ছে অক্সফোর্ড তোমার ফ্রি নিয়ে নিল, নিতেই পারে। যেমন আমাদের মঞ্জুরিন শহীদ কিন্তু অক্সফোর্ডের থেকে ফ্রি পড়াশোনা করে এসে আবার তার সাথে বেতনও পেয়েছে। তো এই হলো ব্যাপার। তো কথা হলো যে আমি গ্রাজুয়েশন শেষ করি, মাস্টার্সের জন্য আবেদন করব, তার মধ্যে আইএলস করতে হবে। আপনি পারবেন। হুম। আরে সব বলে লাভ নেই রে, এগুলা কপাল, মানুষের স্বপ্ন। তুমিও চেষ্টা করো, ইনশাল্লাহ হবে, তুই ইয়া করো, চেষ্টা করো, হবে তো তোমার। কি ওই আইএলস করবা কবে, কি কি সিদ্ধান্ত নিছো, কোথায় করবা আইএলস? সামনে করবো। কোন আব্বু কোচিং? বলছে কোচিং এর নাম কি? এখানে ফুলার অনেকগুলো কোচিং এর নাম কি, নাম? আছে, লার্নিং অনেকগুলো আছে। আইএলস করায়?
আমার বন্ধু বান্ধব সব আইএলটিএস করছে, তো অনেকে তো, আমার সময় নেই আইএলটিএস করার মতো। তো অনেকে এই যে একজন ইটালি চলে যাচ্ছে, কিছুদিন পরে তার ফ্লাইট, ইটালি যাচ্ছে। এই তো পড়তে পড়তে সব এদিক ওদিক চলে যাচ্ছে, হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে টাকা পয়সা। হুম। তুমি এবার না করতে হলে কোনো একদিন চলে যাবে। দেখা যাক না, আমার আমার চিন্তা ভাবনা আরো বড়। হ্যাঁ, দাঁড়াও, আমি একটা কাজ করি, আমি নিশাতে একটু কল দিয়ে শুনি তো কি হয়েছে। হ্যালো। তোর কি হলো? হ্যাঁ? হ্যাঁ? আর তার জয়েন হচ্ছে না কেন? পাইছেন কেন তা? তার মারার কি আছে, তা কাটতেই পারে, এটা কোনো সমস্যা নেই। কি ফাউ কাজ করে না? তা কেটেছে, তা ভালো হয়েছে, তা কাটলে কি আর এর কোনো সমাধান নেই? না, এটা কোনো কথা? কেটে দিচ্ছে, আবার কল দিলে তো হয়ে গেল। সাথে কি হয়েছে? ও আচ্ছা, ঠিক আছে, চলে এসেছে। নিশাত, আইছো তুমি? কোথায় ছিলে তুমি? আচ্ছা, যাই হোক, এখন কথা হলো যে আমরা এই মোহনা এই পর্যন্ত বুঝছো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো এখন কথা হলো আমরা আসি। দেখো, এবার আমরা যেটা খুব মনোযোগ দিবা, কি থাকলে কি করব, কি থাকলে কি করব, এই যে ছকটা, এই ছকটা তোমাদের জন্য মাইন্ড ব্লোয়িং একটা ছক। মানে এই সব জিনিস যদি আমি পাতাম, তাইলে আমার এত কষ্ট লাগতো না এটা পড়তে, বুঝছো? তোম আরে আমি কিচ্ছু করাই নাই, আমি আর মোহনা গল্প করছি। এখন কথা হলো যে এই ছকটা যদি আমি পেতাম আমার সময়, তাইলে আল্লাহ আল্লাহ আমার উপরে খুব বড় ব্লেজিং করতো। মানে এই ছকটা আমি পাইলে আমার এত কঠিন লাগতো না এই জিনিস পড়তে। আমার কিন্তু আসলে, আমি তোমাদের কাছে লুকানোর কিছুই নাই, এই গ্রামার আমারও কঠিন লাগতো আমি যখন পড়তাম। তো এখন কথা হলো যে তোমাদের কঠিন লাগে, এটা অস্বাভাবিক কিছু না। বাট আমি যেই কোয়ালিটিতে পড়াই তাতে খুব বেশি কঠিন লাগা উচিত না। তো এখন কথা হলো যে এই যে কমপ্লেক্স, এই যে সিম্পল, এই যে কম্পাউন্ড। এবার দেখো যে আমাদের কমপ্লেক্সের যে মার্কার গুলো ছিল, দেখো কমপ্লেক্সে ভালোভাবে খেয়াল করো যে সিন, অ্যাস, হোয়েন, এই তিনটা যদি থাকে, সিন, অ্যাস, হোয়েন, এই তিনটা যদি থাকে, তাহলে ওই কমপ্লেক্সকে তোমার যদি সিম্পল করতে হয়, তাহলে কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, অথবা বিকজ অফ দিতে হবে।
এর পরবর্তীতে আমি যদি বলি ওই যে একই বাক্যকে তোমার যদি কম্পাউন্ড করতে হয় তাহলে তোমার কি করতে হবে, এন্ড দিতে হবে অথবা এন্ডসও দিতে হবে। এই যে কোনো একটা কাজ তুমি এখানে কিন্তু করতে পারো। এবার দো অথবা অলদো, দো অথবা অলদো যদি কমপ্লেক্সে থাকে, দো অথবা অলদো যদি কমপ্লেক্সে থাকে, এইটারে সিম্পল করতে তোমাকে ইনস্পাইট অফ ইউজ করতে হবে অথবা ডিসপাইট ইউজ করতে হবে। এরপরে এই বাক্যটাকে তোমার কম্পাউন্ড করতে বাট ইউজ করতে হবে। এবার যদি বলি আমাদের কমপ্লেক্স, তো কমপ্লেক্সে যদি ইফ ইফ থাকে এবং ওই বাক্যটা যদি অ্যাফার্মেটিভ থাকে মানে হ্যাঁ বোধক থাকে, অ্যাফার্মেটিভ মানে কি হ্যাঁ বোধক থাকে, তাইলে তুমি কি করবা বলো তো, তাইলে তুমি যে কাজটা করবা সেটা সিম্পল করতে বাই প্লাস ভার্বের আইএনজি যোগ করবা, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ করবা এবং তারপরে কি করবা, এন্ড যোগ করবা। আচ্ছা এরপরে যদি আমি বলি কমপ্লেক্স, কমপ্লেক্সে যদি আমাদের সো ড্যাট থাকে তাইলে আমরা কি করব, সিম্পলে টু ডট ডট টু এবং আমাদের কম্পাউন্ডে ভেরি ডট ডট এন্ড। বলো। হ্যাঁ ক্লাস রেকর্ড করছে তো। শীতটা দিয়ে দিন। এইটা শীট আমি দিয়ে দেবো, এক্ষুনি দিয়ে দেবো। তো আমি যেটা বললাম সেটা আগে বোঝার চেষ্টা করো, কমপ্লেক্সে কি থাকলে সিম্পলে কি লিখতে হবে এবং কম্পাউন্ডে কি লিখতে হবে। তো সিম্পলে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে সিন অ্যাজ হোয়েন এটা লিখতে হবে, বিকজ অফ যদি থাকে সিন অ্যাজ হোয়েন যে কোনো একটা লিখতে হবে, আর কম্পাউন্ডে আমরা এন্ড অ্যান্সও লিখতে হবে। মানে এটা একটা ছক, কি থাকলে কি লিখবো বলো। আচ্ছা এইটা থাকলে এটা লিখবো, কখন কোনটা লিখবো, সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্সে যাব, সেই প্রশ্ন আমাদের এখানে ক্লিয়ার হবে। আচ্ছা এবার আসে এক এক করে আমরা রুলস এর মধ্যে যাই। দেখো আমাদের এক নম্বর রুল সিন অ্যাজ হোয়েন। আচ্ছা তো সিন অ্যাজ হোয়েন এই রুলস এর মধ্যে আমরা একটু যাই, বলো। আমি তো শীটটা দিয়ে দেবো। আচ্ছা লেখো লেখো। আচ্ছা, কেউ লিখতে চাইলে লেখো। এই লেখা হয়েছে। না, কি বদলে গেছে দেখি। বুঝতে না। এত সময় লাগে কেন, এই শীট দেখে লিখে নিও। ঠিক আছে। তো এখন কথা হলো আমাদের সিন্স অ্যাজ হোয়েন, বুঝছো, সিন্স অ্যাজ হোয়েন এই তিনটা রুলস। রুলস নাম্বার ওয়ান একদম মাথায় রাখো, রুলস নাম্বার ওয়ান। দেখো আমাদের সিন্স অ্যাজ হোয়েন এইটা কি আমাদের কারণ বা সময় বোঝায়, দেখো তো সিন অ্যাজ হোয়েন। বলো। দাঁড়ান। হ্যাঁ
সিন অ্যাজ হোয়েন এইটা দিয়ে আমাদের কি বোঝায়, আমাদের কারণ বোঝায় অথবা সময় বোঝায়। দেখো এইটার আমাদের রুলস কি, দেখো আমাদের সিন অ্যাজ হোয়েন এর আমাদের রুলস কি। আচ্ছা আমরা সামনের দিকে গেলেই বুঝবা। যদি আমাদের কমপ্লেক্সে, বুঝছো, কমপ্লেক্সে এই সিন্সটা কিন্তু কমপ্লেক্স মার্কার, সিন্স অ্যাজ এটা কিন্তু কমপ্লেক্স মার্কার। তাইলে আমাদের যদি কমপ্লেক্সে যদি সিন্স থাকে এবং সাবজেক্ট থাকে, তারপর যদি ভার্ব থাকে, যেমন আমি তোমাকে বলি সিন্স হি ওয়াজ ইল হি কুড নট কাম। তো আমাদের এই বাক্যটা ভালোভাবে দেখো তো, এই বাক্যটা একটা কমপ্লেক্স বাক্য, কারণ এই বাক্যে একটা সিন্স আছে এবং এই বাক্যে দুইটা আমাদের কি আছে বলতো, দুইটা ক্লজ আছে। আচ্ছা মানলাম আমাদের দুইটা ক্লজ আছে, এই বাক্যটাই একটা সিন্স আছে, তার মানে আমরা বুঝতে পারছি এটা একটা কমপ্লেক্স বাক্য। এইটারে যখন আমরা সিম্পল করব, আচ্ছা তোমাকে আমি বলছিলাম যে সিন্স থাকলে আমরা কি করি বলতো, এখানে দেখো সিন্স থাকলে আমরা ভার্বের সাথে আইএনজি করি অথবা বিকজ অফ যোগ করি, এরপরে কম্পাউন্ড করতে গেলে আমরা এন্ড অথবা এন্ডসও যোগ করি। আমরা এটা কিন্তু তোমারে বলে দিছিলাম। তাইলে এইটারে যখন আমাদের সিম্পল করতে হবে, তখন দেখো আমরা কি করেছি, আমাদের দুই ভাবে আমরা করতে পারি, একটা হলো ভার্বিং দিয়ে করতে পারি আর একটা হলো বিকজ অফ দিয়ে করতে পারি। তাইলে আমরা যদি ভার্বিং দিয়ে করি, দেখো ভার্বের সাথে আইএনজি যোগ করে করি, তাইলে আমরা কি করতে পারবো যে বিইং ইল, বিইং ইল মানে এই যে বিইং আমরা কিভাবে লিখলাম, এই যে ওয়াজ, ওয়াজ, এই যে আমাদের ওয়াজ, এই ওয়াজ এর পরে আমরা ওয়াজিং তো লিখতে পারি না, ওয়ারিং তো লিখতে পারি না, ইজিং তো লিখতে পারি না, আরিং তো লিখতে পারি না। মানে আমাদের আমাদের কাজ কি আমি তোমারে বলি, আমাদের ভার্বের সাথে আইএনজি লিখতে হবে। তো এখানে ভার্ব তো আমার ওয়াজ, তো ভার্বের এই যে ওয়াজ, তাহলে ওয়াজ ইং, এটা তো হয় না, ওয়াজিং তো আমরা লিখতে পারি না, তাইলে আমাদের কি করতে হবে, এদের বেস ফর্ম কিরা, এদের বেস ফর্ম কি, এ কোন জায়গাতে আসছে, দেখো এম ইজ আর ওয়াজ ওয়ার এদেরকে বি ভার্ব বলা হয়, এটা জানো। তাইলে এদের অরিজিন হচ্ছে বি, তাইলে আমরা এখানে কি লিখবো, এই ওয়াজিং না লিখে আমরা লিখবো বিইং। তাইলে আমরা নরমালি লিখছি বিইং ইল হি কুড নট কাম। দেখো আমরা এই যে সিন্স কে উঠাই দিয়ে আমরা বিইং ইল লিখছি, কারণ কি আমরা কিন্তু দুই ভাবেই করতে পারতাম, বিকজ অফ দিয়ে করতে পারতাম। তো বিকজ অফ হিজ ইলনেস এটা দিয়ে আমরা নরমালি করতে পারতাম, কিন্তু আমরা সেটা না করে আমরা সহজভাবে করছি। সেটা হচ্ছে আমরা কি করছি, ভার্বের সাথে আইএনজি লাগাই দিয়ে করছি। তো ভার্বের সাথে আইএনজি লাগালে কি হয়, বিইং ইল। তো আমরা নরমালি দেখো এখানে কি করছি, এই যে সিন্স হি ওয়াজ ইল, তো এই যে সিন্স হি ওয়াজ ইল এর জায়গায় আমরা এই যে বিইং ইল লিখছি, যে এইটুকু নিছি, কারণ আমাদের তো সাবজেক্ট নেওয়া যাবে না, কারণ ওই বাক্যে তো আমাদের দুইটা সাবজেক্ট আমি নিতে পারবো না, আমার দুইটা ভার্বও আমি নিতে পারবো না। তাহলে আমাদের এখানে কি লিখতে হবে, বিইং ইল, তারপরে হি কুড নট কাম, এই যে কাম, এখানে একটা ভার্ব আছে কাম, এই যে কাম, আর এখানে যদি আমি একটা বি রাখতাম তাইলে তো সেটা দুইটা ভার্ব হয়ে যেত, তাই আমি বি কে বিইং লাগাই দিছি, বিইং লাগাই দিলে আমার এইটা কিন্তু আর ভার্ব থাকে না, এটা কিন্তু আমার তখন জিরান্ড অথবা পার্টিসিপল হয়ে গেছে। তো যাই হোক এটা ইম্পর্টেন্ট কিছু না। বলো কি বোঝো নাই বলো। এই যে আমার কমপ্লেক্স থেকে আমি সিম্পল করছি, হ্যাঁ এই তো এইটা এইটা ছিল কমপ্লেক্স, এইটারে আমি সিম্পল করলাম, কি হয়েছে মানে, হ্যাঁ কি, তো আমি তোমাকে প্রথমে কি বলছিলাম, তুমি প্রথমে কোথায় ছিলে, তুমি তো সিম্পলে তুমি এইটা এইটা কি, এই যে এইটা আমাদের কি সেন্টেন্স সেটা আগে বলো, তো এইটারে তুমি সিম্পল করো, এটা সিম্পল করো, করো। তো ভার্ব কোনটা, তো ওয়াজ এর সাথে আইনজি লাগানো যায়, তাহলে বিইং ইল, তাহলে বিইং ইল হি কুড নট কাম, তো এই তো হয়ে গেল, বুঝছো কিনা। আচ্ছা তো এইটারে এটারে আমরা কম্পাউন্ড করব, দেখো কম্পাউন্ডে কি এন্ড, আর এন্ড সো এই দুইটার মধ্যে যে কোনো একটা তুমি লাগাইতে পারো। তাহলে দেখো হি ওয়াজ ইল এন্ড সো হি কুড নট কাম, এই দেখো আমরা কি লাগালাম, এই যে দুইটা কমার মাঝখানে আমরা এন্ড সো লাগাই দিলাম।
তাইলেও কিন্তু আমাদের বাক্যটা কমপ্লিট হয়ে গেল। হি ওয়াজ ইল অ্যান্ড সো হি কুড নট কাম। এই তো আমাদের কম্পাউন্ড হয়ে গেল। তো এই ছিল আমাদের মূল কথাবার্তা। আমরা সিম্পল থেকে কমপ্লেক্সে নিলাম, কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে নিলাম এই ছকের মাধ্যমে। এই যে এই ছকের মাধ্যমে, এই যে ছক দেখালাম না, এই ছকের মাধ্যমে কিন্তু আমরা এই কাজগুলো করে ফেললাম। তো এটা গেল আমাদের 1 নম্বর রুলস। এখন আমাদের একটু প্র্যাকটিসে আসি। আচ্ছা, তো এখন কথা হলো, প্রথমটা আমাদের নিশাত বলো তো, প্রথম প্র্যাকটিসটা নিশাত বলবা, তারপর এগুলো মোহনা বলবা। প্রথমটা নিশাত বলো। এই যে নিচে দেখো। হ্যাঁ করো। হ্যাঁ, তুমি আগে আমাকে বলো, দেন আমি তোমাকে বলছি। হুম, অবশ্যই প্রিন্সিপাল ক্লজের সাথে। এই 6 এর সাথে আইএনজি যোগ হয়? আইএনজি যোগ হবে শুধু প্রেজেন্ট ফর্মের সাথে। হ্যাঁ, তাইলে এইডারে তুমি প্রেজেন্টে নিয়ে যাও, এটা সর প্রেজেন্ট কি, সি। তাহলে সিইং, সিইং দ্য পুলিশ দ্য হিরানওয়ে, বুঝছো? আচ্ছা, এটা কম্পাউন্ড করো, কম্পাউন্ড করো। কোনটা? আচ্ছা, কম্পাউন্ড কম্পাউন্ড আমার তো পৃথিবীর সবচেয়ে সহজ গ্রামার মনে হয়। কারণ এন্ড, বাট আর ওর, এই তিনটা জিনিস লাগালে কম্পাউন্ড হয়ে যাচ্ছে। এসব হোয়েন মোয়েন সব বাদ দিয়ে দিবা। তাহলে দা থিপ স দা পুলিশ এন্ড র্যান অ্যাওয়ে, এবং দৌড় মারলো। যখনই পুলিশটা ওই চোরটা পুলিশটা চোরটারে দেখলো, তখনই দৌড় মারলো, মানে এন্ড রান অ্যাওয়ে, এবং দৌড় মারলো। বুঝছো আমার কথা? এখানে এন্ড বসাবা, তাইলে তো হয়ে যাচ্ছে। আচ্ছা মোহনা, বুঝছো গ্রামারটা? মোহনা? হ্যাঁ ভাই। আচ্ছা, পরেরটা তুমি বলবা। এইটা বলো, এটা বলো। দেখা যাচ্ছে, বলো। এই যে এই যে এই যে এটা। হ্যাঁ, না, সিন দা ওয়াটার, একদম নিচেরটা। কি দেখা যাচ্ছে? এইটা কমপ্লেক্স আর কম্পাউন্ড করো। এই করো করো। আচ্ছা, এইটা সে কিসে আছে সেটা বলো। এই সেন্টেন্সটা সিম্পল আছে, কমপ্লেক্স আছে, না কম্পাউন্ড আছে, কিসে আছে সেটা বলো। সিম্পলে আছে। এই বাক্যটা সিম্পলে আছে। এই নিশাত, এই বাক্যটা কিসে আছে? কমপ্লেক্সে আছে। এই এটা সিম্পলে কেন থাকবে? সিম্পলে সত্য কি? মোনা, এটা কি কিভাবে সিম্পলে আছে বাক্যটা? সিম্পলে কি সিন্স থাকে? এই যে সিন্স, এটা কমপ্লেক্স মার্কার না? তাইলে তুমি কেমনে বললে এটা এটা তোমার সিম্পলে থাকে? আচ্ছা বলো, এটারে তুমি কম্পাউন্ড করো তো, এটা কম্পাউন্ড করো।
কম্পাউন্ডে এন্ড বাট অর লাগাতে হয়, এন্ড বাট আর অর এই তিনটার যে কোনো একটা। হ্যাঁ বলো কি হবে, এন্ড বা বাট হবে এটা বললে হবে না, কি হবে সেটা বলো। কোথায়? হ্যাঁ সো হইতে পারে, হ্যাঁ সো হইতে পারে। আচ্ছা, দ্য ওয়াটার ওয়াজ সল্টি, উই কুড নট ড্রিঙ্ক ইট। এন্ড তুমি দিতে পারো, এন্ড উই কুড নট ড্রিঙ্ক ইট, এটা বললে বাক্যটা একটু অন্যরকম হবে। বাট নিশাদ যেটা বলছে রুলস অনুযায়ী, এখানে তুমি যে শো দাও এটা বাক্যটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, এটা রুলস অনুযায়ী, বুঝছো? আচ্ছা যাই হোক, এখন এখানে তুমি শো দিলে বাক্যটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। যেমন নিশাদ কিন্তু একটা ফাঁকিবাজি করেছে মোহনা। হ্যাঁ, নিশাদ একটা ফাঁকিবাজি করেছে, যে এই ফাঁকিবাজিটা মোহনারও করা উচিত ছিল, কিন্তু মোহনা হলো অলস, এই জন্য করি নাই। নিশাদ হলো ছকটা আগে খাতায় লিখে নিয়েছে, খাতায় লিখে নিয়ে এবার আমি যখন এই জিনিসটা বলতে বলছি, ও তখন খাতায় একবার চোখ বুলাচ্ছে, বুলায় এই ওই যে খাতার যে রুলসটা। হ্যাঁ, না আমি তোমারে খারাপ বলছি না, নিশাদ যে কাজটা করেছে এটা করা দরকার, আসলে দরকার, এটা আমি হলেও করতাম। মানে এই যে রুলস গুলা, এই প্রথমে আজকে আমি পড়াচ্ছি, আজকে তো তোমার মাথায় রুলস থাকবে না, এটা তো আমিও জানি, কিন্তু এই জিনিসটা যে তোমার এই কি হচ্ছে, এই সিস্টেমটা ভালো যে দাগাচ্ছে এক জায়গায়, দাগ পড়ছে আর এক জায়গায় কেন? আমি দাগাচ্ছি এক জায়গায়, দাগ পড়ছে আর এক জায়গায়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, এখন কথা হলো তোমরা এই মোহনা এটারে তুমি করো তো, তোমার এটা সিম্পল করো তো। নিশাদ সিম্পল করো এটারে। আচ্ছা, বিং দ্য ওয়াটার সল্টিং, ওয়াটার বিং সল্টে হবে না তো, তুমি সাবজেক্ট কেন আনছো বাবা? বলবা বিং সল্টি, উই কুড নট ড্রিঙ্ক ইট। এই তুমি তুমি এই যে দা ওয়াটার কেন আনছো, এখানে তো সাবজেক্ট হবে না। এই আচ্ছা, হ্যাঁ, তা সিম্পলে কি সাবজেক্ট দুইটা হয় নাকি? হ্যাঁ, বিকজ অফ বা বিইং, বিকজ অফ দিলে তোমার একটা সাবজেক্ট লাগাইতে পারবা, এই দেখো বিকজ অফ দিলে তুমি সাবজেক্ট লাগাইতে পারবা, কিন্তু বিইং দিলে তোমার সাবজেক্টের প্রয়োজন হবে না, দেখো বিকজ অফ দ্য ওয়াটার বিইং সল্টি, এই যে লাগাইলে। বাট তুমি যদি বিইং দাও, হ্যাঁ, কোথায় বিকজ অফ আর বিইং দুইটাই দিস? বিকজ অফ দিলে অবশ্যই বিং তো দিতে হবে, বাট তুমি যদি এটা না দিয়ে বিকজ অফ বাদ দিয়ে, মানে তুমি সাবজেক্ট লাগানোর জন্য বিকজ অফ দিয়েছো এক কথায়, তুমি এটা বাদ দাও, দিয়ে বিং সল্টে দাও, সমস্যা নাই। আচ্ছা, এরপরে দো অল দো, আচ্ছা রুলস আর বেশি যাব না। আর রুলস, এই দো অল দো রুলস আমি কালকে পড়াবো, মানে নেক্সট ক্লাসে পড়াবো। মোহনা, দয়া করে যে পর্যন্ত পড়ালাম শীতটা পাগল ছাগলের মতন একটু ভালোভাবে রিভাইজ দিবা, ক্লাসটা আবার করবা। ক্লাসের মধ্যে বহুত ভুংচুং কথাবার্তা হয়েছে, ওইগুলা টেনে টেনে ঠিক করে ক্লাসের পড়ার অংশটুকু দেখবা, দেখে করবা। মানে বিষয়টা হলো নেক্সট ক্লাসে আসার আগে তোমার জন্য যেই পর্যন্ত পড়ালাম এই পর্যন্ত যেন একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে। আমি